10 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্দেশ অমান্য করে চলছে আউটার ক্যাম্পাস, মূল ক্যাম্পাস বন্ধের হুঁশিয়ারি। বহাল থাকছে প্যাকেজ ভ্যাট, আন্দোলনে লাভ নেই সাফ জানালেন অর্থমন্ত্রী। বাজারে উঠেছে শীতের সবজি, শীত বাড়লে কমবে দাম বলছেন বিক্রেতারা। অবৈধ ঘোষণার 4 মাস পরও আউটার ক্যাম্পাস চালাচ্ছে 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব আউটার ক্যাম্পাস উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠি দিয়েছে কমিশন। জুলাই মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত, কিন্তু নির্দেশ অমান্য করেই আউটার ক্যাম্পাসের কার্যক্রম চালাচ্ছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়। দেশের 6টি জেলায় 14টি আউটার ক্যাম্পাস পরিচালনা করছে সাউদার্ন বিশ্ববিদ্যালয়। শুধু চট্টগ্রামেই রয়েছে বিশ্ববিদ্যালয়টির 5টি আউটার ক্যাম্পাস। কয়েক দফা যোগাযোগ করা হলেও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আরও 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আউটার ক্যাম্পাস পরিচালনার অভিযোগ এসেছে ইউজিসির কাছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে ইউজিসি। নানা ধরনের অভিযোগ আছে কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, এবং এই অভিযোগগুলো নিয়মিত আমাদের কাছে আসতেই থাকে। আমরা সুপারিশ করি মন্ত্রণালয়ের কাছে, এর মধ্যে একাধিক সুপারিশ গিয়েছে মন্ত্রণালয়ের কাছে। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সরকারি যে নির্দেশ আছে, ইউজিসির নির্দেশ, সরকারি নির্দেশ মানে হচ্ছে ইউজিসির নির্দেশ। আমরা যে ইউজিসির রেজিস্ট্রেশন বা সরকারের রেজিস্ট্রেশন নিয়ে আসছি, সেই রেজিস্ট্রেশন মোতাবেক যা যা নিয়মকানুন আছে সেগুলো মেনে চলা উচিত। আউটার ক্যাম্পাস বন্ধ না করলে শাস্তি হিসেবে মূল ক্যাম্পাস বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সভাপতি শেখ কবির হোসেন। স্বাগত জনাব কবির হোসেন। আমরা একটু জানতে চাই যে ইউজিসি যে সুপারিশ করেছে বিশেষ করে আউটার ক্যাম্পাস নিয়ে 10টি বিশ্ববিদ্যালয়কে, এইটির ব্যাপারে আপনারা আপনাদের সমিতির পক্ষ থেকে বা আপনাদের সমিতির অবস্থানটা কি ইউজিসির সিদ্ধান্তের বিষয়ে? আমরা এই বিষয়ে আগেও বলেছি, এখনও বলি যে সরকার যে আইন করেছে সেগুলো প্রতিপালন করার জন্য আমাদের যেরকম কর্তব্য, ইউজিসিরও তদ্রূপ কর্তব্য। এবং ইউজিসি এই ব্যাপারে যে পদক্ষেপ নেবে আমাদের সমিতি তার সঙ্গে আছে। অবৈধ আউটার ক্যাম্পাস না থাকে, যেহেতু অবৈধ আউটার ক্যাম্পাস থাকার কথা না, অতএব সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেবে সমিতি, অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি তার সঙ্গে আছে এবং আমরা থাকবো সেটা। সমিতি তো অবশ্যই সঙ্গে আছে, কিন্তু এই আমরা যেটা দেখি যে বিভিন্ন সময়ই এই আউটার ক্যাম্পাস এবং অন্যান্য যেসব অভিযোগের বিষয় ইউজিসিতে যায় এবং দীর্ঘদিন যাবতই এগুলি নিয়ে কথা হচ্ছে, শেষ পর্যন্ত দেখা যায় যে শিক্ষা ব্যবস্থার এই যে বড় একটা অংশ যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের উপরে একটা বলা যায় যে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ফলে এই বিষয়গুলি সুরাহা হওয়া আমাদের এই উচ্চশিক্ষার জন্য খুবই জরুরি। আমরা মানে কোনো সমাধান দেখছি না, যে দীর্ঘস্থায়ী সমাধান বা এই বিষয়গুলি নিয়ে যাতে আলোচনা বন্ধ হয়, শুধুমাত্র আমরা শিক্ষা নিয়ে আলোচনা করতে পারি সেরকম একটা পরিবেশের দিকে যেতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান সরকার, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার 2010 বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট চালু করেছে এবং আমরা এই সরকারের এই ইচ্ছা, অর্থাৎ উচ্চশিক্ষার প্রসার, তার জন্য আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সম্পূর্ণ সেইভাবে কাজ করছি এবং সে ব্যাপারে আমাদের সমিতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা চেষ্টা করছে। আপনারা জানেন যে অ্যাসোসিয়েশন যেটা, অর্থাৎ সমিতি যেটা, তারা কোনো বল প্রয়োগ বা তারা কোনো আইন ওইরকম করতে পারে না, জোর করে বন্ধ করতে পারে না।
তবে তারা মোটিভেশন করতে পারে। আমরা চেষ্টা করছি মোটিভেশনের মাধ্যমে এগুলো যাতে বন্ধ হয় সে ব্যবস্থা করার জন্য, এবং ইউজিসি যারা সরকারের আদেশ প্রতিপালন করে, অর্থাৎ সরকারের কাজকর্ম যারা দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ এক আত্মায় কাজ করছি। জনাব কবির হোসেন, এটি মোটামুটি বলা যায় যে সরকারও অনেক চেষ্টা করছেন যাতে এই সমস্যাগুলি মেটানো যায়, কিন্তু পিয়ার প্রেসার বলে একটা কথা আছে। যদি আপনারা আপনাদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি, বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে নানান ধরনের অনিয়মের প্রশ্ন এসেছে, তাদেরকে নানানভাবে যদি যে আপনি যেটি বলছেন উদ্বুদ্ধ করা, সেই উদ্বুদ্ধ করার মাধ্যমেও যদি এটি বন্ধ করা যায়, তাহলে নিশ্চয়ই পুরো ব্যবস্থাটির প্রতি মানুষের আস্থাটা আরও বাড়ানো সম্ভব। সেই ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে বা আপনারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এটা সমাজের পক্ষ থেকে কোনো ধরনের বাড়তি চাপ দেওয়া যায় কিনা, যেটা সরকারের যেই প্রক্রিয়া আছে এটিকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে? আপনারা জানেন এর আগে জঙ্গির ব্যাপারে একটা বিষয় এসেছিল, যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে তাদের নাম এসেছিল। আমরা অ্যাসোসিয়েশন থেকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, এবং তখন কিন্তু তাদেরকে ওইভাবেই মোটিভেশন, এবং কোনো সময় আমরা বলেছি দরকার হলে তাদেরকে আমরা বয়কট করব। তারা কিন্তু আমাদের সে আহ্বানে সাড়া দিয়ে তখন কিন্তু তারা আমাদের সঙ্গে কাজ করছে। আমি মনে করি বা আমরা মনে করি এখনও তদ্রূপ আমরা মোটিভেশনের মাধ্যমে এবং প্রয়োজনে ওইরকম ধরনের আমরা তাদেরকে সতর্ক করব, যে যাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে বা আমাদের এই উচ্চশিক্ষার প্রসারে বিঘ্ন ঘটবে বা আমাদের যে একটা সুফল, সেই সুফলটাকে বিঘ্ন ঘটবে, অবশ্যই তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। সেটা উদ্বুদ্ধের মাধ্যমেই হোক, অথবা মোটিভেশনের মাধ্যমেই হোক, অথবা তাদের থেকে আমরা সরে থাকব বা তাদেরকে আমাদের থেকে আমরা দূরে রাখব। তবে দূরে রাখলে সেটা কিন্তু আরো খারাপ। অতএব তাদেরকে আমরা সবসময় চেষ্টা করব তাদেরকে মোটিভেট করে তাদের সংশোধন হওয়ার জন্য। শেখ কবির হোসেন, আমরা অবশ্যই চাই যে তারা যাতে সংশোধন হয়ে এই পুরো খাতটি যেন আরও বেশি শক্তিশালী হতে পারে, কারণ শিক্ষা আরও শক্তিশালী হোক সেটা আমরা সবাই চাই, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেখানে আরও বেশি ভূমিকা রাখতে পারে। আমরা একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো একটু জানতে যে সেই ক্ষেত্রে আপনারা সামগ্রিকভাবে কাজটা কিভাবে করলে পরে আসলে সত্যিকারের বেনিফিট পাওয়া যাবে। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। অবৈধ আউটার ক্যাম্পাস বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। স্বাগত আরেকবার শেখ কবির হোসেন। আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনে যেভাবে বলা আছে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে একটা নির্ধারিত সময়ের পরে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা, এইটা সম্ভব হচ্ছে না কেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের জন্য? সেটা মূল বাধাগুলি কোথায় মনে করছেন আপনারা? স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয় চেষ্টা করে তাদের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য, কিন্তু যাওয়াটা যে সমস্যা সেটা হলো যে অর্থের প্রয়োজন। আপনারা জানেন যে উদ্যোক্তারা তাদের নিজেদের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং সেখানে তারা ভাড়া নিয়ে প্রথম কাজ শুরু করে, এবং সেখানে ছাত্রছাত্রী আগেকার দিনে অনেক বেশি ছাত্র আসতো। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় প্রায় 96 বা 94 এরকম আছে, এদের কম্পিটিশনে ছাত্র সংখ্যাও তদ্রূপ কম থাকে। বিধায় এখান থেকে লাভাংশের টাকা দিয়ে বা উদ্যোক্তারা যে টাকা খরচ করে, প্রতি বছর ভর্তুকি দিয়ে যে টাকা খরচ করে, সেই খরচের উপরে আবার টাকা দিয়ে একটা জমি কেনা তাদের জন্য দুরূহ হয়। তারপরে আবার অনেক বিশ্ববিদ্যালয় আছে জমি কিনছে, কিন্তু সেখানে স্থাপনা করতে আপনারা জানেন যে অনেক টাকার প্রয়োজন হয়, যার জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে সরকার যদি আমাদেরকে যেভাবে অন্যদেরকে জায়গা দেয়, ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কাজে যে সমস্ত
জায়গা দেয়, সেই একই অর্থে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি জমি বরাদ্দ করে, তাহলে আমরা তদ্রূপ অর্থ দিয়ে আমরা অবশ্যই সেখানে অতি শীঘ্রই আমরা যেতে পারি। তাছাড়া আরেকটা ব্যাপার আছে এখানে, যে বিশ্ববিদ্যালয়ে জমি কিনলেই হয় না, যে বিল্ডিং করতে হবে, স্থাপনা করতে হবে, তার জন্য লোন নিতে পারে না বিশ্ববিদ্যালয়গুলো। আইন এরকমভাবে করা আছে যে এটাকে মানে মর্গেজ রেখে ব্যাংকের কাছে কোনো অর্থ নেওয়া যাবে না। এটাও যদি সরকার কোনো বিধিমালা করে যার মাধ্যমে অর্থ নিতে পারে ব্যাংকের কাছ থেকে, তাহলে আরও তড়িৎ হবে যাওয়ার জন্য, তড়িৎ গতিতে যেতে পারবে বা অতি শীঘ্রই যেতে পারবে। এই দুইটা বিষয় সরকারের দেখা উচিত, তাহলে আরো সুবিধা হবে। শেখ কবির হোসেন, খুবই ভালো যে আমার মনে হয় যে সরকার বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকেও এটা বলা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কেন স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে না, কিন্তু এটি যদি অর্থনীতিতেই মূল ইস্যু হয়, এবং সেটা অবশ্যই আপনি যেভাবে বললেন, তাহলে সরকারের সঙ্গে নিশ্চয়ই আপনাদের একটা দেন দরবারের প্রয়োজন আছে, এবং একই সঙ্গে বিভিন্ন সময় যে শহর এক্সপানশনের যেসব পরিকল্পনা সরকারিভাবে করা হয়, সেসব জায়গায়ও কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা অ্যালোকেটেড এরিয়া যদি রাখার ব্যবস্থা করা হয়, আমরা দেখেছি উত্তরা বা পূর্বাচলের মতো অনেক জায়গায় সরকার নিয়েছে, সেখানে আপনাদের জন্য আলাদা জায়গা রাখার জন্য কোনো ধরনের আলোচনা, কথাবার্তা, বা বিশেষ করে যেটি ব্যাংকিং সেক্টরের সমস্যার কথা বললেন, এটি তো খুবই প্রকট, এটি নিয়ে আপনারা কোনো ধরনের দেন দরবার করছেন কিনা? আমরা এ ব্যাপারে আলাদা জায়গা দেওয়ার ব্যাপারে এবং ব্যাংকের সঙ্গে যাতে অর্থ বন্ধক রেখে অর্থ নেওয়া যায়, যেরকম একটা ব্যবসা করতে গেলে ব্যবসায়িকরা যেরকম একটা জায়গা রেখে তারপরে তারা ব্যবসার টাকা নিয়ে ব্যবসা করে, তদ্রূপ আমরা যদি ওটাকে মর্গেজ রেখে আমরা যদি টাকা নিয়ে স্থাপনা করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে ওই আয়ের থেকে টাকা দিতে পারি। আমরাও কিছু টাকা, উদ্যোক্তা যারা আছে তারাও কিছু টাকা দিতে পারে, দিয়ে আমাদের এই কাজটা আমরা তড়িৎ করতে পারি। এখানে আপনার আরেকটা কথা আমি বলে রাখি, যেটা আপনি আগে জিজ্ঞাসা করেছিলেন, যে অবৈধ স্থাপনা বা বাইরের যে সমস্ত কমপ্লেক্স আছে বা যে কোনো কাজ, আজকে মঞ্জুরি কমিশনের আদেশ মানবে না এরকম তো হতে পারে না। এই মঞ্জুরি কমিশনকে অতীব শক্তিশালী করতে হবে, যার জন্য আমরা বলেছি একে হায়ার এডুকেশন কমিশন করা হোক এবং তাদেরকে যথেষ্ট ক্ষমতা দেয়া হোক, যাতে যারা ইল্লিগাল কাজ করবে তাদের উপরে তারা অ্যাকশন নিতে পারে। কিন্তু সেটা সরকার যদি করে তাহলে আরো ভালো হয়। সুপারিশ না করে যদি তারা নিজেরাই অ্যাকশন নিতে পারতো, বাস্তবায়ন করতে পারতো, তাহলে হয়তো কাজগুলি আরো অনেক বেশি গতিশীল করা সম্ভব হতো। ইয়েস, সম্ভব হতো, ইয়েস, সেটাই আমি বলতে চাই, যে তাদেরকে অতি শক্তিশালী করতে হবে। হায়ার এডুকেশন কমিশন, যেটা আমরা অতীতেও বলেছি, এটা করা হোক। আমি মনে করি এটা করে তাদেরকে অধিকতর শক্তিশালী করে দিলে তারা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে। শেখ কবির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একটু স্পিকিং নিচ্ছে, আরো একটা বিরতি। বাজেটে দেওয়া প্যাকেজ ভ্যাটই বহাল থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে এক সভায় তিনি মন্তব্য করেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট কমানোর দাবি গ্রহণযোগ্য নয়, আন্দোলন করে কোনো লাভ হবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে 1 বছর পিছিয়ে দেন অর্থমন্ত্রী। এর পরিবর্তে বিদ্যমান প্যাকেজ ভ্যাটের আকার দ্বিগুণ করা হয় বাজেটে। 3 মাস যেতে না যেতেই তাতেও আপত্তি তুলছেন ব্যবসায়ীরা। আগের হার বহাল অথবা 20% পর্যন্ত বাড়ানোর দাবি তুলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই দাবিকে অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। এবং that is not acceptable at all, not acceptable. This message is for you. VAT থাকবে because it is the best tax that one can have in any country.
অর্থমন্ত্রী বলেন, নিবন্ধিত ভ্যাট দাতাদের 7 ভাগের মাত্র 1 ভাগ ভ্যাট দেন। ভ্যাট দেওয়ার পরিমাণ বাড়লে হার কমানো যেতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী। 50,000 যদি আমার ট্যাক্স পেয়ার হয়, I'll promise that the VAT rates will come down. But এটা কমাতে পারি as long as I am assured that I have more tax VAT payers. এ সময় অর্থমন্ত্রী জানান, সরকারি সহায়তায় কম খরচে 50,000 ইসিআর মেশিন ব্যবসায়ীদের দেয়া হবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্যাকেজ ভ্যাট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাদের কিরণ। স্বাগত কাদের কিরণ। আমরা একটু জানতে চাই যে প্যাকেজ ভ্যাট নিয়ে আজকে অর্থমন্ত্রী যেটা জানালেন যে বর্ধিত যেই ভ্যাটের হার করা হয়েছে সেটি থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই। আপনারা দাবি করছিলেন যে অন্তত বাড়ালেও 20 ভাগ পর্যন্ত যেন বাড়ানো হয়। এই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা কেন ভ্যাটের এই বর্ধিত হারটিতে যেতে চাচ্ছেন না? আপনাদের দিক থেকে কি সমস্যা দেখা দিচ্ছে? প্রকৃত অর্থে উনি যে কথাটা বলেছেন এটা কথাটা সঠিক না, আমি চাচ্ছি। কারণ আমরা ভ্যাট দিতে চাই না এটা সঠিক না কথাটা, আমরা ভ্যাট দিতে চাই। ওনারা যে জিনিসটা বারবারই আমাদেরকে বলেন যে আপনারা ভ্যাট বেড়ে গেছে আমরা দেন। এখন আমরা যারা ভ্যাট বেড়ে গেছে যারা দিচ্ছি তারাই দেব। আমরা শুধু বলছি, ওনারই কথায় আছে এটা, যে আমরা শুধু বলছি যে ভ্যাটের পরিধি বাড়ান, আপনার আরও অনেককে ভ্যাটের আওতায় নিয়ে আসেন। উনি যে কথা বলছেন এইটা সঠিক নয় যে 50,000 ভ্যাট পেয়ার তৈরি করতে। আমাদের এই ঢাকা সাউথ কমিশনারেটে এখন এইটাকে ভেঙে কয়েকটা করা হয়েছে, সেখানে 47,000 নিবন্ধিত ভ্যাট পেয়ার ছিল। এখন ঘটনাটা হলো এই মার্ট লেভেলে যারা আছে তারা কিন্তু ভ্যাট নিতে আগ্রহী না। এই জন্য তারা সরকারের কোষাগারে জমা হোক তারা সেটা চায় না, তারা চায় আমার পকেটে জমা হোক। এই যদি দুই ধরনের নীতি থাকে তাহলে আমাদের ব্যবসায়ীদেরকে তো শুধু পোহাইতে হয় বিড়ম্বনা। কারণ এখন আমরা বলবো ভ্যাট যেটা গতবার ছিল 14,000 টাকা, এইটা থেকে 20% বর্ধিত করে এই বছর ভ্যাট নেওয়া হোক। এবং এই ভ্যাটটাকে প্যাকেজ আইন 2012 যেটা গত কয়েকদিন আগে সংসদে পাশ হয়েছে এবং পহেলা জুলাই 2017 থেকে এটা বাস্তবায়িত হবে, এইটার আইনের মধ্যে সংশোধিত করা হোক, ভ্যাটটা পার্মানেন্ট করা হোক। এবং পার্মানেন্ট করা হইলে সেখানে একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট বলে দিক যে প্রত্যেক মাসে 5% অথবা 10% করে বেড়ে যাবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। আর ওনারা যেটা মাঠ লেভেলে যে কাজটা করতেছে, ওনারা আমাদের সমিতিগুলোকে যদি তাদের সঙ্গে সম্পৃক্ত করে তাইলে কিন্তু ওনাদের অনেক অনেক আয় বেড়ে যাবে। এখানে ওনারা যেটা করতেছেন, একটা মার্কেটে যাচ্ছেন, হয়তো 50 জন নিবন্ধিত আছে, তার 10 জনের কাছ থেকে তারা ভ্যাট নিচ্ছেন, বাকিগুলির কাছ থেকে ওনারা পকেটে নিচ্ছেন, 20 জন 25 জনের কাছ থেকে পকেটে নিয়ে যাচ্ছেন। আমরা সেটা স্ট্রিক্টলি বন্ধ করে দিতে পারবো যদি সমিতিকে সম্পৃক্ত করে। কারণ সমিতিকে সম্পৃক্ত করলে সমিতির বাধ্য হবে এই লোককে যারা নিবন্ধিত আছে সবাই ভ্যাট দিতে, এবং যারা নিবন্ধিত নাই তাদেরকে নিবন্ধনের ব্যবস্থা করতে। জনাব কাদের কিরণ, আপনারা যখন প্যাকেজের আওতায় ভ্যাট দেন তখন এটা ভোক্তার কাছ থেকে কিভাবে ভোক্তা কিভাবে এই ভ্যাটটা আপনাদেরকে দেয়? এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই ভ্যাটটা যখন প্যাকেজ ভ্যাটটা যখন চালু করা হয় প্রথাটা 2005 সালে, সেইখানে তখন একটা বক্তব্য ছিল, আমরা যদি ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করতে পারি, আমরা 10 টাকা সংগ্রহ করতে পারলে 10 টাকাই সরকারের কোষাগারে জমা দেব, যদি না পারি তাইলে আমার লভ্যাংশ থেকে সরকারকে পেমেন্ট করব। এইখানে আপনার ভ্যাট ক্রেতার কাছ থেকে নেওয়ার ওই অবকাঠামো ওইভাবে তৈরি হয় নাই। উনি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বললেন 50,000 ইসিআর এর ব্যবস্থা করে দিবেন কম দামে। ইসিআর ব্যবহার করে নেওয়ার মতন আমরা তৈরি আছি, কিন্তু ভোক্তা কিন্তু তৈরি নাই। ভোক্তা কিন্তু চাচ্ছে ইসিআর আমি 4% দিতে পারবো না ভ্যাট, আমাকে মালটা এমনি দিয়ে দেন। এটা ভোক্তাকেও কিছুটা ব্যবস্থা করেন। ভ্যাট তো আমি পকেট থেকে দেবো না, যদি প্যাকেজ হয় আমি পকেট থেকে দেবো, যদি প্যাকেজ না হয় আমি পকেট থেকে ভ্যাট দেবো না, ভ্যাট দেবো ক্রেতার কাছ থেকে নিয়ে। কাদের কিরণ, এইটা অবশ্যই একটা আমাদের কাছেও অস্পষ্ট থেকে যায় যে ভ্যাটটা তো আসলে যিনি কিনছেন তারই দেওয়ার কথা, কিন্তু
এই যে নেয়ার যে প্রক্রিয়াগত সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হলে হয়তো এখানে আসলে যিনি ক্রেতা এবং যিনি বিক্রেতা ভ্যাট নিয়ে তার কোনো মাথা ব্যথা হওয়ার কথা না, এটা সরাসরি সরকারের কোষাগারে চলে যাওয়ার কথা, প্রক্রিয়াটা হবে যে ব্যবসায়ীদের মাধ্যমে। কিন্তু এইটি সরকার এই দীর্ঘ সময়েও বাস্তবায়ন করতে পারছেন না, এবং যেটা বলা হচ্ছে কম দামে দেওয়া হবে, যেই ইসিআর মেশিন যদি দেয়া হয় সেক্ষেত্রে সেইটা যাতে বেশি করে দেয়া যায়, ব্যবসায়ীরা সহজে মেশিনটা নিতে পারে, কারণ এটা ব্যবসায়ীদের কোনো স্বার্থ না, এটা রাষ্ট্রের স্বার্থ। এমনকি রাষ্ট্রের হয়তো বিনা পয়সায় দিলেও রাষ্ট্রের জন্য এটা একটা বিনিয়োগ হতে পারে। সেই রকমভাবে চিন্তা করার কথা আপনারা রাষ্ট্রকে বলছেন কিনা? সেই রকম ভাবে চিন্তা করার কথা আমরা বলিনি এখনো। আমরা যেটা ওনাদেরকে বলেছি, ওনারা একটা লিস্ট করেছেন বড়, মাঝারি এবং ক্ষুদ্র। বড়র ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, বড় যত ইসিআর বসাইতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। মাঝারির ব্যাপারে এটা সংজ্ঞাটা আপনারা আমাদেরকে করে দেন, কে মাঝারি হবে, তার কত টাকা ক্যাপিটাল থাকলে সে মাঝারি হবে, অথবা তার কত স্কোয়ার ফিটের দোকান হলে সে মাঝারি হবে, অথবা তার দৈনিক কত টাকা ট্রানজাকশন হলে সে মাঝারি হবে। এটা ফিক্স করে দেন, আমরা সমিতির লোকজন বসে এটা ঠিক করে দেব। হ্যাঁ, তাকে ইসিআর বসিয়ে দেন। ইসিআর বসানোর পরে কিন্তু আমাকে আর এই বিড়ম্বনায় পড়তে হয় না, কারণ আমার ইসিআর স্লিপের সঙ্গে ভ্যাটটা অ্যাড হয়ে চলে আসবে। আর এখন যেহেতু ভ্যাট অনলাইন হয়ে গেছে, এখন এই ভ্যাটটা কিন্তু আমি যেটা কালেক্ট করবো কিন্তু এটা অনলাইন কিন্তু তাৎক্ষণিকভাবে সরকারের কোষাগারে জমা হয়ে যাবে। তো এটা আমরা একটা বিশাল ইয়ের থেকে বেঁচে যাই। আর আমাদেরকে ওই দান হিসাবে দিতে হবে, এটার প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আমরা নিজেরাই নিতে পারবো। কিন্তু মাঝারি গোষ্ঠী যারা আছে তাদের সংজ্ঞাটা আমাদেরকে একটু করে দেয়, ক্লাসিফাইড করে দিক যে তারা এইভাবে পড়বে, এরা এটা নিতে হবে। 1000 টাকা 1000 স্কোয়ার ফিটের দোকান হলে নিতে হবে, 50 লাখ টাকা ক্যাপিটাল হলে সে নিতে পারবে, অথবা তার দৈনিক যদি 2000, 10,000, 20,000 টাকা বিক্রি হয় তাকে ইসিআর বাধ্যতামূলক নিতে হবে। তার চেয়ে বড় জিনিস যেটা সরকারকে করতে হবে সেটা হলো ক্রেতাকে অবশ্যই উদ্বুদ্ধ করতে হবে ভ্যাট দেওয়ার জন্য, তাকে মানসিকভাবে তৈরি করতে হবে, তাকে যেন ভ্যাট দিতে হবে, যেটা বিগত এই 15 বছর 16 বছরে সরকার এটা করেন নাই, করতে পারেন নাই। কারণ এখন আমি ভ্যাট না দিয়ে মালটা পাঠালে আমার রাস্তায় গাড়িটা ধরবে অথবা আমার চালানটা আটকাবে। একজন ক্রেতাকে কয়েকটা মার্কেটে ঘুরে ঘুরে ক্রেতাকে ধরুক, আপনি ভ্যাটের স্লিপটা দেন, আপনি মালটা কিনে নিয়ে আসছেন, ভ্যাট দিচ্ছেন কিনা, এই জিনিসটা তাকে জিজ্ঞেস করা হোক, তাইলে একটা অ্যাওয়ারনেস তাদের মধ্যে চলে আসবে। এই ধরনের কোনো প্রস্তুতি তাদের মধ্যে নাই। কাদের কিরণ, একদম শেষ একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে প্রথমে আপনি যে কথাটি বলছিলেন যে হয়তো সরকারি কর্মকর্তারাই জিনিসগুলি স্পষ্ট করতে চান না, আপনি যেটি বলছেন যে অস্পষ্ট থেকে যাওয়ার কিন্তু শেষ পর্যন্ত বেনিফিটটা তারাই নেন, সেটা আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখি। কারণ কে মাঝারি হবে, কে বড় হবে, কে ছোট হবে, এগুলি যদি সংজ্ঞায়িত না করা যায় তাহলে সবসময় আমরা ব্যবসায়ীদেরকে পথেই দেখব, রাস্তায় থাকলে পরে ব্যবসায়ীদের কোনো লাভ নাই, এটা সাধারণভাবেই বোঝা যায়। ফলে এই ক্ষেত্রে এটা সংজ্ঞা দিয়ে স্পষ্ট করার ব্যাপারটা সরকার যদি দ্রুত করতে পারে তাহলে আপনি মনে করেন যে দ্রুতই এটার সমস্যার সমাধান করা সম্ভব? অবশ্যই অবশ্যই, কারণ এখানে আপনার একটা জিনিস আমি আবার একটা তথ্য দিচ্ছি আপনাকে। এই যে এটিভি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট হিসাবে একটা ভ্যাট আছে, এইটার প্রস্তাবটা কিন্তু আমাদের, আমরা কিছু ইম্পোর্টার মিলে মাননীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যানের কাছে প্রস্তাব দিলাম যে এই যে ট্রেড ভ্যাট যেটা, এটা ওই পাইকারি বিক্রেতার কাছ থেকে অথবা খুচরা বিক্রেতার কাছ থেকে না নিয়ে আপনি এটা এক সোর্স নিয়ে নেন। সেটা ছিল 1.25%, এখন সেইটা রেট হয়ে গেছে 4%। 4% মানে তারা এই যদি 4% যেটা অ্যাডভান্স এটিভি হিসাবে রাখবেন, সেটা যদি আমি এটা কোনো প্রকার ডিমান্ড না করি এবং আমি যিনি ওই ইম্পোর্টার তিনি যদি এটাকে চূড়ান্ত হিসাবে মেনে নেন, তাহলে তার কাছে আর কোনো ভ্যাট চাইতে পারবেন না। কিন্তু ইদানিং আমাদেরকে হয়রানি করা হচ্ছে, আবার ভ্যাট চাচ্ছেন তারা এই কথা বলে যে আপনি তো এখানে 26.67% ভ্যালু এডিশন ধরা হয়েছে, আপনার মালটা তো বিক্রি করতেছেন আরো বেশি, অতএব আপনাকে বেশি ভ্যাট দিতে হবে। এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের সঙ্গে ছিল না। কন্ট্রাডিকশন সৃষ্টি করতেছেন ওনারা, এবং এটা সমাধান করার কোনো পথ ওনাদের কাছে নাই। আপনি যে কথাটা বললেন ওই ইসিআর এর ব্যাপারে, ইয়ের ব্যাপারে, এগুলি ওনাদের কোনো মাথা ব্যথাই নাই। ওনাদের ওই মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেটা করে ওনারা এইটাই মেনে নেন। কাদের কিরণ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকিং, আরো একটা বিরতি।
শীত এখনো পুরোপুরি জেঁকে বসতে পারেনি, কিন্তু এখনই সারা দেশে বাজারে উঠতে শুরু করেছে শীতের শাকসবজি। তবে নতুন সবজি হওয়ার দাম তুলনামূলকভাবে বেশি। বিক্রেতারা বলছেন শীত বাড়লে ধীরে ধীরে দামও কমে আসবেন। এ বিষয়ে আমাদের সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ এবং বগুড়া জেলার প্রশিক্ষণ অফিসার কামাল উদ্দিন তালুকদার। স্বাগত জনাব আব্দুল লতিফ এবং কামাল উদ্দিন তালুকদার। আব্দুল লতিফ, আমরা একটু জানতে চাই যে শীতের সবজি ইতিমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে, এইগুলি আসলে কৃষক পর্যায়ে কি অবস্থায় আছে, তারা কতটুকু উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কিনা? জি ধন্যবাদ ভাই। আমাদের খুলনা অঞ্চলটা জলবদ্ধ এবং লবণাক্ত এলাকা, কিছুটা সমস্যা এই এলাকায় আছে। তথাপি আমাদের কৃষকরা থেমে নাই। তারা আমাদের খুলনায় যে ঘের এলাকা, এখানে ঘেরের পাড়ে 3000 হেক্টর জমিতে এই সবজির আবাদ সারা বছর হয়। বিশেষ করে এখন এই যে সামনে রবি মৌসুম বা শীত মৌসুম, আগে থেকেই কৃষকরা ইতিমধ্যে লাল শাক, অন্যান্য শাকসবজি, তারপরে মনে করেন ডাঁটা, পালং শাক, এগুলো ইতিমধ্যে তারা শুরু করেছে। এবং বিশেষ করে আমাদের এখানে দক্ষিণ অঞ্চলে সিমের চাষ হয় ঘেরের পাড়ে, একটু অগ্রিম ওঠে এবং এগুলো কৃষকরা যথেষ্ট এই সবজিগুলো বিক্রয় করে যথেষ্ট লাভবান হয়। সবজিটা যখন ওঠে তখন প্রায় 100 টাকা কেজি হয়। ধীরে ধীরে এখন দাম কমছে। তো এইভাবে শীতকালীন সবজি আমাদের এখানে শুরু হয়েছে এবং ইতিমধ্যে চাষ হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, কারণ এখন মার্কেটও ভালো আছে, দামও ভালো আছে। এই দাম ভালো থাকতে থাকতেই কৃষকরা এটা, আমরা একটু জানতে চাই যে এই যে মৎস্য ঘের যেগুলি আছে তার পাশে যেসব সবজি আবাদ হচ্ছে, সেগুলি কি মৎস্য ঘেরের যারা কাজ করছেন তারাই করছেন নাকি আলাদা অন্য কৃষকরা করছেন? এগুলো মেনলি যাদের জমি যেখানে ঘের হয়তো মালিক যাদের জমি তারাই করে, আর যারা লিজ নেয় অনেক সময় ঘেরটা লিজ হয়ে যায়, ওই তারাই করে। ঘের এবং ঘেরের পাট সবই তারাই করে। আব্দুল লতিফ, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু বগুড়া যাব। কামাল উদ্দিন তালুকদার, আমরা একটু জানতে চাই বগুড়া যথেষ্ট সবজি উৎপাদন হয়, সবজি উৎপাদনের এবছরের চিত্রটা কেমন? বগুড়া জেলায় 2016-17 সনে 12,000 টন জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে 8,500 হেক্টর জমিতে সবজি চাষ উৎপাদন হয়েছে, যার লক্ষ্যমাত্রার প্রায় 2/3। ইতিমধ্যে কিছু কিছু জমির সবজি সংগ্রহ শুরু হয়েছে এবং বাজারজাত হচ্ছে। তা সবজি চাষ করে বগুড়া জেলার কৃষকগণ ভালো লাভবান হচ্ছেন। বগুড়া জেলার কৃষির ক্ষেত্রে যারা সবজি চাষ করছেন তাদের ওখানে কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কিনা, সেচ অথবা সার? কৃষি উপকরণের কোনো রকমের সমস্যা আমাদের কাছে নেই। বীজ, সার, কীটনাশক কোনো ঘাটতি নেই। আবহাওয়া এবছর শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী রয়েছে। এছাড়া ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের আমাদের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই বছরে কামাল উদ্দিন তালুকদার, মোহাম্মদ আব্দুল লতিফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।